নমস্কার, দেখছেন সিএন। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরু করছি চারটে চতুষ্কোণ। আজকে চারটে চতুষ্কোণে যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ দেশের স্বার্থ যার সঙ্গে জড়িত সেই বিষয়ে কথা বলতে গেলে তো এগুলো বলতেই হয়। এই মুহূর্তে 8 থেকে 80 যে নামটা নিয়ে জোর চর্চায় রয়েছে তা হলো জ্যোতি মালহোত্রা। এই জ্যোতি মালহোত্রা নতুন করে আর বলছি না, ইউটিউবার, ট্রাভেল ব্লগার, এবং যে জানাতে চেয়েছিল যে অন্তত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, বা আমি যদি বলি ভারতীয় উপমহাদেশের একাধিক অংশ তার হাতের মুঠোয়, সে যদি এই বার্তা দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে আজকে তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আইবির জালে জ্যোতির সমস্ত ছটা এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছিল যে লস্কর এই তৈবার কাছ থেকে সে প্রশিক্ষণ পেয়েছে এবং মুরিদকে থেকে নাকি তাকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইএসআই এর সঙ্গে যোগের অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। আরো যেটা ভয়ের কথা বা আরো যেটা আতঙ্কের কথা, যে এই জ্যোতি মালহোত্রা দিল্লি থেকে 17.5 ঘন্টা জার্নি করে কলকাতায় এসেছিলেন। এই পেহেলগাঁওয়ের ঘটনা এপ্রিল মাসে ঘটে, আর জানুয়ারি মাসে তার এই সফর। সে নাকি পেহেলগাঁওয়ে গেছিল, পেহেলগাঁও যাওয়ার 2 মাস আগে নাকি পাকিস্তানেও গেছিল, কিন্তু বাংলায় কেন? বাংলায় কি কারণে এসেছিল জ্যোতি মালহোত্রা? তার যা যা ভিডিও ব্লগ, তার যা যা ছবি, যেখান থেকে সেই ছবিগুলো তুলছে, যেখান থেকে সেই ছবিগুলো বা ভিডিওগুলো তুলেছে, কোন কোন জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, শেওড়াফুলি, ব্যারাকপুর, আসানসোল। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যারাকপুর। কেন কেন ব্যারাকপুর? সেনা ছাউনি জানতেন জ্যোতি? সেই সেনা ছাউনিতে প্রবেশের রাস্তা, যে রাস্তায় তাকে দেখতে পাওয়া গিয়েছে ভিডিওতে, সেটাই কি কোথাও পাচার করে দিয়েছেন? সেই তথ্য কি কাউকে জানিয়েছেন? শত্রু দেশের কাছে সেই তথ্য কি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে? যখন এই বাংলা যোগ নিয়ে তোলপাড় হচ্ছে, ঠিক সেই সময় উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি যে কথা বলছেন খুব স্পষ্টভাবে, বাইরের কোনো জঙ্গি যেন আশ্রয় না পায়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সহ অনেক জায়গা থেকে লোক ঢুকছে রাজ্যে, বিভিন্ন এলাকায় ফোন নাম্বার, ব্যক্তিগত নথি নিচ্ছে। পাশাপাশি উনি বলছেন আইসিওসিদের টহল বাড়ানোর কথা। সীমান্তের দায়িত্বে বিএসএফ রয়েছে, কিন্তু তার পাশাপাশি আইসিওসি তারা কখনোই যেন চোখ বুজে না থাকে, বার্তা দিচ্ছেন মাননীয়া। আজ চারটে চতুষ্কোণের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। দেখুন। কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, বর্ডারগুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ, এবং প্রশাসনের যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয়। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না।
এই রকম একটা আবহে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর এবং উত্তরবঙ্গের একাধিক এমন জেলা রয়েছে যে জেলার বর্ডার শেয়ার করে পড়শি দেশের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, এবং আমরা দেখেছি বিগত দিনে যে বাংলাদেশের সঙ্গে যে টেনশন বা যে সিচুয়েশন ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছিল, এবং হয়েছিল বলবো কেন, এখনো যে খুব একটা শান্ত ওই দেশটা রয়েছে বা দেশের মানুষগুলো খুব ভালো রয়েছে এটা বলা যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরের কোনো জঙ্গি যেন আশ্রয় না পায়। অসম সহ অনেক জায়গা থেকে লোক ঢুকছে রাজ্যে, বিভিন্ন এলাকায় ফোন নাম্বার, ব্যক্তিগত নথি নিচ্ছে। আইসিওসিদের টহল বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, এবং খুব তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য ওনার যে এখন পুলিশ ভ্যানে করে ঘুরেই না, গাড়ি নিয়ে এলাকায় টহল দিত পুলিশ। সার্বিকভাবে এই বক্তব্য কিভাবে দেখছেন, এবং এই মুহূর্তে যখন জ্যোতি মালহোত্রার বাংলা যোগ জানতে পারা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বাইরের কোনো জঙ্গি যেন আশ্রয় না পায়, কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে যে কথাগুলো বলেছেন একেবারে সাধারণ মানুষের মনের কথাগুলো বলেছেন, কিন্তু এখন দেখতে হবে যে কেন বলেছেন, কেন পুলিশের এই ব্যর্থতা। আমি দেখুন, আমি উত্তরবঙ্গে চাকরি করেছি, আমি মালদায় চাকরি করেছি, দিনাজপুর চাকরি করেছি, কোচবিহার চাকরি করেছি, তার কি বাদ রইল বলুন। এখন আপনাকেও আমি বলি, এই যে 7 সিস্টার যেটা আমরা বলি, প্লাস চিকেন নেক বলি, এটা দীর্ঘদিন ধরে অবহেলিত কেন পড়ে আছে? কি করা হয়েছে আপনি আমাকে বলুন। আজকে হাসিমারা যে জায়গাটা আপনাকে আমি 2 বছর আগে বলে দিয়েছিলাম, ওখানে যেভাবে নাকি রোহিঙ্গারা ওখানে একটা শেল্টার নিয়েছে, কেন বলছি? আপনি জানেন যে মিলিটারির তরফ থেকে যখন ওখানে ফ্লাইট আনা হয়েছিল, প্রথম মিলিটারিদের নজরে পড়ে যে সমস্ত বিভিন্ন ধরনের মানুষরা ওখানে ঘর বেঁধে আছে, তখন ওরা যখন ইনিশিয়েটিভ নেয় তখন প্রশাসন নড়ে চড়ে বসে। তাহলে প্রশাসন কি লাঠি দিয়ে গুঁতো মেরে বের করতে হবে? তাদের একটা দায়িত্ব নেই? এবার আপনাকে বলছি, দেখুন আজকে উত্তরবঙ্গে যেভাবে অবহেলিত মানুষের, মুখ্যমন্ত্রী যাচ্ছেন একটা ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন সমস্ত চিন্তা করে উনি একটা কমিটি করে দিচ্ছে, খুব উচ্চ পর্যায়ের কমিটি করে দিচ্ছে। তাতে আমরা কি দেখতে পাচ্ছি আপনি আমাকে বলুন তো। মালদাতে এই যে আপনি জানেন যে নতুন বছরের শুভকামনায় সূর্য যখন উদিত হলো, তখন মালদায় বাবলা সরকার একজন শাসক দলে কত বড় নেতাকে হত্যা করা হলো। তারপরে মুখ্যমন্ত্রী যে আজকে বিস্ফোরক কথা বলেছিলেন একটা এসপি কে, ডিএম কে, আমাদের ডিজি অফ ওয়েস্ট বেঙ্গল আজকে যা তা বলেছিলেন, ডিআইবি টোটালি ফেইলিউর। আপনি বলুন, এত বড় একটা ইস্যুর পরে, এত বড় একটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে কি করে আবার সেই মালদাতে মাথাবাড়িতে এত বড় ইনসিডেন্ট হয়? আপনি আমাকে বলুন, মুর্শিদাবাদের যে ঘটনাটা হয়েছিল, আপনি এখন তো একদম নেকেট হয়ে গেছে না, কোন রাজনৈতিক নেতা কাদের ইন্টেলিজেন্সে হয়েছে, বহিরাগত কিনা, ওখানকার কি আছে, এটা তো আমরা সবাই জানতে পেরেছি। তাহলে এখন মুখ্যমন্ত্রী বললে তো হবে না, যেটা নাকি উনি দায়িত্ব নিয়ে বলছেন সেটা যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে তারা যদি না করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমি দেখতে পাচ্ছি এসপি বদলি হচ্ছে, ওসি বদলি হচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তারাই তো হচ্ছে মেইন রুট অফ অল এভিলস, আই থিঙ্ক সো লাইক দ্যাট। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে বর্ডারিং এলাকাগুলো রয়েছে, জঙ্গিরা যেভাবে ঢুকছে, আপনি আমাকে বলুন, আজকে মুখ্যমন্ত্রী বলছেন ঠিক আছে, আপনি আমাকে বলুন 2014 সালে খাগড়াবাড়ি ইস্যুর পর থেকে আজকে ওয়েস্ট বেঙ্গলে কত জায়গায় এসটিএফ আমাদের স্টেট যেটা ধরছে আর কি, বিভিন্ন জায়গাতে আপনি বলুন এখন কত অ্যারেস্ট হচ্ছে। এখন তো কম্বলের লোম বাছার মতো হয়ে যাচ্ছে চতুর্দিকে, এখন গুপ্তচর বৃত্তি হচ্ছে নানা রকম। কিন্তু ইস্যুটা দেখুন কবে থেকে শুরু হয়েছে, কিভাবে আজকে আমি দীর্ঘদিন ধরে আপনাদের থ্রু দিয়ে বলে আসছি যে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে আজকে ভারত দখল করার জন্য ভিন্ন আপনি এখানে যেটা মানে এখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন অরিন্দম বাবু, যে অনুপ্রবেশের ঘটনা আমরা এর আগে যখন পেহেলগাঁও অ্যাটাক সদ্য হয়েছে তারপরে একাধিক প্যানেল করেছি, এবং সেখানেও যারা সেনাকর্তারা, অবসরপ্রাপ্ত সেনাকর্তারা এসেছেন, তারা বারবার এই কথা বলার চেষ্টা করেছেন যে এই অনুপ্রবেশকে যেভাবে হোক আটকাতেই হবে, এবং তার জন্য গোটা দেশের সরকারকেই ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা তারা নিচ্ছে? নিশ্চয়ই এই ঘটনার পরে আরও তারা সজাগ হয়েছে, আরও তারা সক্রিয় হয়েছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো আপনাকে অরিন্দম বাবু। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে কর্নেল শান্তনু রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা রয়েছেন। শান্তনুবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানার চেষ্টা করবো যে এই যে ইনফিল্ট্রেশনের অভিযোগ বারবার উঠছে, বাংলার একটা বড় অংশ, আমি বলবো যে যেহেতু পড়শি দেশের সঙ্গে শেয়ার করতে হয় বাংলাকে, একটা বড় বর্ডারের একটা অংশ রয়েছে, ঠিক সেভাবেই রাজস্থান এবং
একেবারে উত্তর ভাগের যে রাজ্যগুলো রয়েছে ভারতের, কাশ্মীরের একটা বড় অংশ রয়েছে, এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য কি ব্যবস্থা? কারণ বাংলাও এই মুহূর্তে থ্রেটের মুখে। আমরা যেটা দেখছি বারবার, জ্যোতি মালহোত্রা তো নতুন আতঙ্কের নাম এই মুহূর্তে, এবং আমরা একজন জ্যোতি মালহোত্রার ছবি দেখছি, খবর দেখছি, এরকম কত জ্যোতি মালহোত্রা রয়েছে সেটা হয়তো আমরা এই মুহূর্তে আঁচও করতে পারছি না, আন্দাজও করতে পারছি না। স্যার দেখুন, জ্যোতি মালহোত্রা হলো জাস্ট একটা নাম যেটা ধরা পড়েছে। এই যে লিস্ট, এইটা একটা আনএন্ডিং লিস্ট। আর এমন বর্ডার এরিয়াজে রাজস্থান, গুজরাট, কিছুটা রান অফ কাচ্ছ, কাশ্মীর, জম্মু, এগুলোতে ছড়িয়ে আছে। অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গতেও আছে, বিকজ আজকের পরিস্থিতিতে বাংলাদেশ ইজ প্রো পাকিস্তান, ইজ অ্যান ইসলামিক স্টেট। আর এই অপ সিন্দুর হওয়ার পরে তো আরো বেশি সক্রিয় হয়ে গেছে। কেন কি এই যে যারা মূল যে জিনিসটাকে বলি, এরা হাই কমিশনে বলুন, আর্মিতে বলুন, বা ইভেন সিভিল এরিয়াতে জাস্ট ঘুরে বেড়ায়, বোঝা যায় না, আর ইনফরমেশন পাস করে। আর এভরি ইনফরমেশন সেটাকে আমাদের যারা এনিমিজ আছে তারা কালেক্ট করে ওটাকে একটা ইন্টেলিজেন্ট ইনফরমেশন বানিয়ে নেয়, আর সেইগুলোকে ইউজ করে। সে ইভেন সে অফিসারের নাম হোক, চাहे কোনো ইউনিটের নাম হোক, চাहे বিএসএফ ব্যাটালিয়ন হোক, প্যারামিলিটারি হোক, ইভেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি সব কিছু। আর সেকেন্ডলি, এতে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেটাও সক্রিয়। এখন সোশ্যাল মিডিয়ার অনেক বড় হয়ে গেছে। এই যে যেমনি জ্যোতি মালহোত্রা আছে, এই কলকাতাতেও এসেছিল, ওর কি যে এম ছিল, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া, বালি ব্রিজ, যেগুলো সেন্সিটিভ পয়েন্টস, ওগুলোর ফটো নিয়েছিল। সেমনি অনেক আমাদের ওয়েস্টার্ন বর্ডারেও জায়গা আছে যারা করছে। আমাদের সবাইকে, সবাই মিনস এভরিবডি হ্যাজ টু বি ভেরি অ্যালার্ট। আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে। কেন কি ইভেন আমাদের ইস্টার্ন বর্ডার থেকে রেফিউজি আসছে, যেমনি রোহিঙ্গাসরা এসছে, তারা যে তাদের কি এম, তার আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে রেফিউজি তারা খুব পুয়ার, তাদের একটু ছোট্ট পয়সা, যে কোনো মানে আইএসআই হোক, সিআইএ হোক, বেসিক্যালি আইএসআই চাইনিজরাও যদি একটুকু পয়সা দেয়, দে ক্যান বি সোল্ড অর দে ক্যান বি বট ফর ডুইং এনি কাইন্ড অফ টেররিস্ট অ্যাক্টিভিটি। আর এই সময়, এই মুহূর্তে তো অপ সিন্দুরের পরে এই যে নো ফায়ার সিচুয়েশন চলছে, থিংস আর ভেরি সেন্সিটিভ। কেন কি আমরা যে ফরওয়ার্ড পোস্টারে আছি, আমরা যে এখন স্টেট অফ রেডিনেসে আছি, পাকিস্তান উড লাইক টু গেট, or for that matter even বাংলাদেশে যে প্রো পাকিস্তান লোকেরা আছে, টু গেট ইনফরমেশন অ্যাবাউট আওয়ার স্টেট, বিকজ দেখুন পাকিস্তান ইজ গোয়িং টু স্ট্রাইক অ্যাট স্যার, অ্যান আমি অপরচুনিটি। এইখানে আপনার কথার সূত্র ধরেই বলছি, যখন বাংলাদেশ প্রসঙ্গ আসছেই, তখন এটা খুব অ্যালার্মিং এই জন্য বলছি, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন যে একাধিক, মানে এই একটা রাজ্য, এই একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, যারা অন্তত 3 থেকে 4টি ইন্টারন্যাশনাল বর্ডার সেটাকে শেয়ার করছে। এখন এরকম একটা রাজ্যের জন্য যদি আলাদা করে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে জঙ্গি কোনোভাবে যেন না ঢোকে, এটা দেখতে হবে, পাশাপাশি উনি বলছেন পুলিশের ক্ষেত্রে নজরদারি আরও বাড়াতে হবে, এটার কতটা তাৎপর্য রয়েছে আপনার কাছে আমি সেটা শুনবো। কিন্তু তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন যে ডিএমএসপিকে সজাগ থাকতে হবে, সীমান্তবর্তী এলাকা খুব স্পর্শকাতর জায়গা, উত্তরবঙ্গের জেলাগুলোয় 4-5 দেশের সীমান্ত রয়েছে, এবং যে কোনো অশান্তিতেই কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় খুব স্বাভাবিকভাবেই। আমি আসবো স্যার আপনার কাছে, তার আগে মুখ্যমন্ত্রীর এই রিয়াকশনটা একটু শোনাবো। অনেক বাইরের লোক, অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপরে খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না।
স্যার এখানে কিছুক্ষণ আগে আমরা কথাও বলেছিলাম বিএসএফ এর ডিআইজি, প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের সঙ্গে। তিনিও যে কথা বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটা পার্টে ছিল যে বিএসএফ সাধারণত এই বর্ডার এলাকাগুলোর নজরদারিতে থাকে, কিন্তু তারপর আমি বলবো যে বিএসএফ এর নজরদারি তো ডেফিনেটলি থাকে, কিন্তু তারপরে ওই সেই রাজ্যের, মানে এই ধরুন যারা বর্ডার শেয়ার করছে সেই সমস্ত রাজ্যগুলোর যারা ভেতরে রয়েছেন, মানে প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, তাদের ভূমিকা কতটা থাকে সেইটার উত্তর একটু আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। তার আগে সমীর বাবুর সঙ্গে কথা বলেছেন, সমীর মিত্র কি বলেছেন উনি একটু শুনে নিন, দেখুন। অনেকদিন পরে তিনি বিএসএফ এর ব্যাপারে কোনো কটু কথা বলেননি আর কি, কারণ তিনি নর্মালি বলেন যে এটা তো সেন্ট্রালের ফোর্স, এরা কি করছে আমি জানি না, কিংবা সেন্ট্রাল থেকে, বাট ইট ইজ এ ভেরি গুড জেস্টার অ্যান্ড কমেন্টস। এটা কারোর একটা ফোর্সকে রেজ করা হয়েছে, একটা প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আমাদের বিহার এবং ঝাড়খণ্ড থেকে যেটা আসছে, তো সেই জায়গাগুলো কিন্তু সত্যিই ইট রিকোয়ার্স সার্ভিলেন্স তো বটেই। স্যার আমি উত্তর নেব আপনার কাছ থেকে, কিন্তু এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত না বেশ আমি পরবর্তী ক্ষেত্রে বিরতি নেব, কিন্তু তার আগে শান্তনুবাবু একটা বিষয় একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, যে রাজ্যের সেই রাজ্য যারা বর্ডার শেয়ার করছে সেই রাজ্যের অভ্যন্তরে প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে সেই প্রশাসনিক স্তরে নজরদারি সেটা কীরকমভাবে চালানো উচিত। বিএসএফ এর ডেফিনেটলি এখানে ভূমিকা রয়েছে, কিন্তু তার পাশাপাশি রাজ্যগুলোর ভূমিকা কিভাবে দেখছেন? দেখুন, ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ এর দায়িত্ব আছে, তার মানে নয় কি আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ওটাকে একেবারে কেন কি বিএসএফ এর জুরিসডিকশন বর্ডার থেকে জাস্ট 10 কিলোমিটারের ভেতরে আছে, তার আগে ইট ইজ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশকে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের জন্য দায়িত্ব দেওয়া আছে। বিএসএফ ইজ ডুইং আ ভেরি গুড জব অন দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, ওরা অনেক কিছু স্মাগলিং ইত্যাদি থামাচ্ছে, কারণ কি বর্ডারটা খুব পোরাস। আর আমাদের দিকে স্পেশালি পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ ওয়াজ অ্যাট ওয়ান টাইম আ ফ্রেন্ডলি নেশন, বাট এখন এটা আর ফ্রেন্ডলি নেই। তো আমাদের খুব দায়িত্ব নিতে হবে। বিএসএফ অনেক কিছু থামাতে পারে আর থামাচ্ছেও, আর খুব ভালো কাজ করছে, বাট যেমনি এই আমাদের একটু আগে বললেন পুলিশ অফিসার, উনি যেটা বললেন চিকেন স্নেক, ওই এরিয়াটা নর্থ বেঙ্গল, এটা খুব সেন্সিটিভ জায়গা, এখান থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অনেক দায়িত্ব আছে। যেমনি মমতা ব্যানার্জি বললেন কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। বিএসএফ এর যেখানে জুরিসডিকশন শেষ হয় সেখান থেকে পুলিশের আনা স্টার্ট হয়ে যায়, দে হ্যাভ টু বি ভেরি কশাস। ওদের পেট্রোলিং করা দরকার, স্পেশালি বর্ডার ভিলেজগুলোতে ওদের নিজেদের ইন্টেলিজেন্সকে ইউজ করে কেউ কোন রিফিউজি কি করছে, যদি এসে গিয়ে থাকে কেন এসছে, ওদের আমাদের দেশের কোনো সিস্টেম আছে তাতে ওদের ইয়া তো ঢালা, নালে ওদের বাপস করা বা ওদের অ্যারেস্ট করে ওদের hand over kora to either the BSF or to the armed forces so that they can be extradited back. So police এর খুব বড় দায়িত্ব আছে, আর ওদের সক্রিয় থেকে ওদের বেসিক্যালি পেট্রোলিং করাতে, অ্যাগ্রেসিভ পেট্রোলিং যেটাকে বলে, along with the BSF along the border, so that and ওদের যে ইন্টেলিজেন্স সিস্টেম আছে, কেন কি পুলিশের ইন্টেলিজেন্স সিস্টেম ইজ গুড, কেন কি ওরা লোকাল লোকেদের সঙ্গে মিশছে, আর সেই ইনফরমেশন গুলো ওদের বিএসএফ কে বা যেখানে আর্ম ফোর্সেস ইউনিট আছে ওদের দেয়া চাই, শেয়ার করা চাই, কোঅপারেশনের সঙ্গে কাজ করলে, আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আপডেট রাখা দরকার। এই যে চন্দ্রবাবু, এই যে চর নির্বাচন করা, গুপ্তচর নির্বাচন করাটাও একটা মানে লং প্রসেস। বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটুকু জানা যাচ্ছে বা জানতে পারছি যে হঠাৎ করে একজন বা দুজনকে সিলেকশন করে যে কোনো দেশ তাকে চর হিসেবে বেছে নেবে অন্য কোনো দেশে পাঠানোর জন্য, এরকম হয় না, একটা সিস্টেম থাকে বা একটা প্রসিডিওর থাকে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে কেউ কাউকে কোনো নথি দেবে না, বিভিন্ন এলাকায় ফোন নাম্বার, ব্যক্তিগত নথি নিচ্ছে, সিভিলিয়ানরা কতটা সতর্ক, বা সিভিলিয়ানদের কি প্রপার, আমি প্রত্যেকটা রাজ্যের কথাই জানতে চাইবো, সিভিলিয়ানরা কি প্রপার এই গ্রামারগুলো জানেন, যে কোনো সন্দেহজনক কিছু যদি চোখের সামনে দেখতে পাচ্ছি, ধরা পড়ছে, তাহলে আমার তো গায়ে লাগছে না, এইটা বলে এড়িয়ে না গিয়ে
তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনের কাছে যাওয়া বা কারোর কোনো ব্যক্তিগত নথি এগুলো কারোর সঙ্গে শেয়ার না করা, এর গুরুত্ব বোঝানো, এটা কি আদৌ হয়? আপনার কি মনে হয়? না, এইটা দেখুন খুব দরকার। সিভিলিয়ানরা আছে তাদের জানা এনি কাইন্ড অফ মুভমেন্ট। এই যে যখন ব্ল্যাকআউট হচ্ছিল, জ্যোতি মালহোত্রা ওই সময় সেই ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে বা অন্য কোনো মাধ্যমের থ্রু দিয়ে পাকিস্তানে জানাচ্ছিল, তার মানে ব্ল্যাকআউট হচ্ছে, তার মানে এই জায়গাটা ওরা জেনে যাচ্ছে। এইগুলো পার্ট অফ ইনফরমেশন। এই যে ছোট ছোট জিনিস, যেমনি একটা ভিডিও কিছুদিন আগে ঘুরছিল, যাতে একজন জেনারেল ঢিল্লান বলছিল কি যদি কোনো আর্মি মুভমেন্ট হয়, যদি কোনো কিছু হয়, সেগুলো প্লিজ ফটো তুলবেন না, সোশ্যাল মিডিয়াতে দেবেন না। কারণ কি সোশ্যাল মিডিয়াতে যা আছে আমাদের এনিমি স্টেটরাও সেগুলো দেখছে। বা কোনো যদি কিছু নিউজ পান, ওটাকে আননেসেসারি স্প্রেড করবেন না। বা কোনো যদি ইন্ডিয়ার এগেনস্টে কোনো পাকিস্তান বলুন, চায়না বলুন, বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে যে যদি কোনো নিউজ করাচ্ছে, যেমনি শুরুতেই অফসিন্দুরে একটা নিউজ উড়েছিল কি একটা ব্রিগেড হেডকোয়ার্টারকে ড্যামেজ করেছে, 5টা রাফেল জেট উড়িয়ে দিচ্ছে। ইট ওয়াজ ফলস। এটাকে যদি আমরা স্প্রেড করি, এতে কি হয়, এনিমি ওরা সাইকোলজিক্যালি আরো স্ট্রং হয়ে যায়, আর আমাদের সিভিলিয়ানরা ভাঙে। আর এই যে যেমনি +92 দিয়ে যদি কল আসে, দ্যাট শোজ দ্যাট আপনার এই কলটা পাকিস্তান থেকে আসছে। এই যেমনি এই টাইপের যদি কল আসে, ইমিডিয়েটলি দ্যাট নাম্বার শুড বি গিভেন ওভার টু দ্য লোকাল পুলিশ স্টেশন বাই দ্যাট সিভিলিয়ান অর যে যার কাছে আসছে। কেন কি এরা অনেক কিছু ট্রাই করে, ফোন করে, যা কিছু তরিকার থেকে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার জন্য। আর যেমনি আপনি যে বলছেন, ঠিক বলছেন কি একটা চর বা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গ্রো করতে অনেক টাইম লাগে, পার্সনটাকে ট্রেন করে গ্রুম আপ করে, কিন্তু একটা নর্মাল কলেও অনেক কিছু ইনফরমেশন এমনি সিস্টেম দিয়ে বা ভৌতা দিয়ে ওগুলোকে জিনিস বার করে নেওয়া যায় একটা মানুষের পেট থেকে। সেটাও ইনফরমেশন কি আপনাদের এতে কোনো কি থানা আছে, থানার ওসির নাম কি, বা যদি কোনো আর্মি ইউনিট আছে কি নম্বর আছে ভাই, এমনি করে অনেক কিছু জিজ্ঞেস করা হয়। যেমনি স্ক্যামস্টার একটা ব্যাংকের লিঙ্ক পাঠিয়ে করে, সেমনি ইন্টেলিজেন্স গ্যাদারিং ও বর্ডার স্টেটসে খুব বেশি হয়। যেমনি আমি একটা ছোট ইনসিডেন্ট বলছি। ছোটবেলা আমি ফিরোজপুরে ছিলাম, আমার বাবা আর্মিতে ছিলেন। একটা ছোট্ট বিউটি পার্লার চলতো আমাদের ক্যান্টনমেন্টের ভেতরে। থাকার 1-2 বছর পরে জানা গেল যে মহিলারা যেত আর্মি অফিসারদের বা জওয়ানদের বা যাদেরই কিছু না কিছু ইনফরমেশন নিত কি কোন সা ইউনিট আয়া কে নেই আয়া করে। আর পরে ধরা পড়লো দ্যাট ওই মহিলাটা একটা মোড ছিল, পাকিস্তানকে ইনফরমেশন পাস করছিল। তখন এত শান্তবাবু, আজকে একদম সময় শেষ। এই সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং আমি আবার বলবো, আমি এখান থেকে শুরু করেছিলাম যে বাংলার মানুষের কাছে এই নতুন কোনো থ্রেট, এই যে নামটা জ্যোতি মালহোত্রা, সে কি করেছে, এই বাংলার কোন কোন জায়গার ছবি তুলেছে, কোন কোন তথ্য পাচার করেছে, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, যদি সত্যি হয়ে থাকে এটা বাংলার জন্য কত বড় থ্রেট। যাই হোক, আজকে সময় শেষ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনাদের আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি 4টে 24 অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার উপর আকর্ষণীয়